আমার গার্লফ্রেন্ড একটা পরী। কথাটা শুনলে আপনারা হয়তো অনেকটা চমকে যাবেন, কিন্তু আমি আজকে যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে চলেছি সেটি আমার জীবনে ঘটা এক অলৌকিক বাস্তব ঘটনা। সেটা অনেকে হয়তো বিশ্বাস করতে চায় না যখন তারা বিষয়টা জেনে যায়, অথবা আমি মজার ছলে বলি যে আমার গার্লফ্রেন্ড একটা পরী। আমার সঙ্গে অলৌকিক অলৌকিক সব ঘটনা ঘটতে থাকে যখন আমি সেইবার শ্রীমঙ্গল থেকে বাড়িতে ফিরি। চা বাগানের সেই গহীন জঙ্গলে আমার সাথে সেই অদ্ভুত প্রাকৃতিক এবং অন্য জগতের সত্তার সঙ্গে দেখা হয়েছিল, যে কিনা কোনো মানুষ ছিল না। আমি শুরুতে বুঝতে পারিনি। সেবার ট্যুর থেকে ফেরার পরে আমার সঙ্গে সব আজব আজব ঘটনা ঘটে। আমি ঢাকায় ব্যাচেলার থাকতাম, কিন্তু ওরকম একটা শহরের জায়গায়, এরকম একটা বিল্ডিংয়ে আমার রুমে এরকম অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে দিনের পর দিন, যা কিনা আমি বিশ্বাস করতে পারছিলাম না। ঘটনাটি আজকে থেকে 2 বছর আগের, এবং এই 2 বছর ধরে আমি সেই জিন মেয়েটির সঙ্গে আছি এবং সে আমাকে পাগলের মতো ভালোবাসে। আজকে আমি আপনাদেরকে আমার জীবনের ঘটনা শোনাবো। ঘটনাটি শেষ পর্যন্ত আপনাদের সকলকে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্সের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। আজকে আমরা জানবো আশিকের জীবনের ঘটনা। আশিক একজন গ্রাম থেকে শহরে পড়তে আসা সাধারণ গ্রামের যুবক। ইন্টারমিডিয়েট পর্যন্ত শহরে পড়েছে, তারপর ভালো একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অনার্স করছে। সে তার জীবনের ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছে। হয়তো বললে অনেকে বিশ্বাস করবেন না, তবে আশিকের জীবনে একটি পরী আছে যে কিনা তার সঙ্গে থাকে, এবং সে যে ম্যাসে থাকে সেই ম্যাসে তার রুমে সেই পরীটা প্রায় দিন রাত্রেবেলা তার সঙ্গে দেখা করতে আসে। শুরুতে আশিক রুম শেয়ার করে থাকত, কিন্তু পরবর্তীতে সেই পরীটা তাকে এমন সমৃদ্ধি দিয়েছে যে তাকে এখন নিজের একটা ফ্ল্যাট ভাড়া করে থাকতে কোনো দ্বিধাবোধ হয় না। আশিকের গ্রাজুয়েশন শেষ হয়ে যাবে এই বছর, তবে আশিক যে এমন একটি জিনিসের দেখা পেয়েছে যা কিনা আমাদের অনুপরিমাণ কল্পনার থেকেও অনেক উঁচু লেভেলে আর কি। আশিক আমাদেরকে তার জীবনের ঘটনা পাঠিয়েছে। আজকে আমরা আশিকের জীবনের ঘটনা আপনাদেরকে পড়ে শোনাবো। সেহেতু এই ভিডিওটা শেষ পর্যন্ত এবং গল্পের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করছি। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেল দ্য মেগাবক্স সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন। আর সেই সঙ্গে আপনি আমাদের এই ভিডিওতে কমেন্ট এবং লাইক না করে থাকলে অবশ্যই কমেন্ট এবং লাইক করে আমাদেরকে সাপোর্ট করুন, যাতে করে প্রতিদিন নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তাহলে চলুন আর বেশি কথা বলবো না, আমরা আমাদের আজকের ঘটনায়, আমাদের আজকের এপিসোডে চলে যাই। আমার নাম আশিক, গ্রামের একজন সাধারণ ছেলে। গ্রামে বড় হয়েছি। আমার বাবা সাধারণ কৃষক। এক প্রকার দারিদ্রতার মধ্যেই ছোটবেলা থেকে মানুষ হয়েছি। তবে একটা বিষয় অনেক ভালো ছিল, আমার বাবা মা আমাকে কখনো পড়াশোনা থেকে পিছুপা হতে দেয়নি। আমার 3 বোন এবং আমি একা। 3 বোনের মধ্যে 2 বোনের বিয়ে হয়ে গিয়েছিল, এবং এক বোন এর বিয়ে গত বছর হয়েছে, এবং সেটাও বেশ ধুমধাম করে। আমরা কখনো ভাবতে পারিনি যে আমার বোনের বিয়ে এরকম ভাবে দিতে পারবো। ছোটবেলা থেকেই মেধাবী হওয়ার কারণে আমার বাবা সবসময় চেয়েছিলেন ভালো মতো পড়াশোনা করি যেন, যার কারণে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি আমাদের গ্রামের স্কুল কলেজেই পড়াশোনা করেছি। তারপর গত 4 বছর আগে আমি ঢাকায় চলে আসি পড়াশোনা করার জন্য। আমি যে ইউনিভার্সিটিতে পড়ি সেই ইউনিভার্সিটির নাম নিচ্ছি না, কারণ আমাকে হয়তো অনেকেই চিনে আমার মেধা এবং যোগ্যতার কারণে, যার কারণে আমি চাচ্ছি না এই ঘটনাটা অন্য সবাই জানুক। আমি জানি এই গল্প হয়তো অনেকেই শুনবেন এবং আমাকে হয়তো অনেকে আন্দাজও করতে পারবেন চিনে, তবে সত্যি কথা বলতে আমি আমার ঠিকানা এবং নাম পরিচয় বলতে চাই না, যার কারণে আমি সমস্ত কিছু আপনাদের কাছ থেকে গোপন রাখছি। শহরে আসার পর নতুন জীবন, অল্প টাকা পয়সা, বাড়ি থেকে টাকা নিয়ে মেসে থাকা লাগতো, এইভাবেই চলতো, পড়াশোনা করা লাগতো। সব মিলিয়ে জীবনটা মোটামুটি বেশ ভালো যাচ্ছিল। তবে পড়াশোনার চাপ এবং অন্যান্য সমস্ত কিছু বেশ অদ্ভুতভাবেই আমার জীবনকে পাল্টে দিচ্ছিল। আমি এখানে এসে পড়াশোনা করতে থাকি, এবং প্রথম বর্ষের পরীক্ষার শেষে আমরা বেশ খানিকটা ছুটি পেলাম। অনেকদিন ধরেই বন্ধুরা মিলে প্ল্যান করছিলাম আমরা একটু পাহাড় বা পর্বত ওদিকে দিকে ঘুরতে যাব, যে জায়গাটা গেলে হয়তো আমরা একটু প্রশান্তি পাবো। বছর অন্তত পক্ষে একটা ট্যুর তো দেওয়াই উচিত। সেই কথা চিন্তা করে আমরা সকলে শ্রীমঙ্গল যাওয়ার চিন্তা করলাম। চা বাগানের মধ্যে রিসর্টে আমরা সময় কাটাবো, একটা নিরিবিলি সময়। এত ঝুমঝামেলা ভালো লাগে না, যার কারণে সকলে প্ল্যান করে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিনকে রাতের ট্রেনে আমরা শ্রীমঙ্গল যাওয়ার জন্য উঠলাম এবং খুব হইহুল্লোড় মজা মাস্তি করে সকালের মধ্যে শ্রীমঙ্গল পৌঁছে গেলাম। শ্রীমঙ্গল জায়গাটা খুব সুন্দর,
আমরা যে রিসর্ট এবং লেক ঘোরার জন্য এখানে এসেছিলাম এবং চা বাগানে সময় কাটানোর জন্য এসেছিলাম সেটি সুনামগঞ্জের একদম কাছে, যার কারণে আমার ওইখান থেকে হয়তো অন্যান্য হাওড় বা লেকে যাওয়া অনেক সুবিধা হবে। আমাদের প্ল্যানটাও ওরকমই ছিল যে আমরা এখান থেকে হয়তো সুনামগঞ্জের ওই লেকটেক বা ওই দিকটায় ঘুরতে যাবো আর কি। তো আমরা ওরকম চিন্তা করে সেখানে পৌঁছে গেলাম আমাদের যেখানে বুকিং দেওয়া ছিল, এবং মূলত আমরা 2 দিন চা বাগান ঘুরবো এবং আমরা নিরিবিলি একটা সময় কাটাবো, সেটাই আমাদের ইচ্ছা ছিল। সেখানে যাওয়ার পর প্রথম দিন যেমন তেমন বেশ ভালো কাটলো। দ্বিতীয় দিন আমরা আমাদের যে কাজের লোক ছিল, জায়গাটা বেশ নিরিবিলি ছিল এবং খুবই শুনশান আর কি। আর আমার বন্ধুদের মধ্যে সব থেকে দেখতে সুন্দর ছিলাম আমি, এবং অন্যরকম ছিলাম এবং সাহসীও ছিলাম। আমার বন্ধুরা যারা ছিল তারা শহরেই বড় হয়েছে, কিন্তু আমি একা গ্রাম থেকে এসেছি বলে আমাকে সবাই গাইয়া বলে খেপাতো। কথাবার্তা একটু গ্রামের মতো ছিল, এর কারণে অনেকে অনেক কথা বলতো, কিন্তু তাতে আমি তেমন কিছু মনে করতাম না। আমি এই অবস্থায় তখন ওইখানে গিয়ে আমরা রাত্রেবেলা ওইখানে খাওয়ার জন্য বসেছিলাম বাগানের মধ্যে। ওই দিনকে রাত্রেবেলা রুটি এবং চিকেন গ্রিল রান্না হচ্ছিল আমাদের এখানে। খুব মজা মাস্তি করে আমরা সমস্ত কিছু করছিলাম। তো যে মূলত সার্ভ করছিল তাকে আমার বন্ধু জিজ্ঞেস করলো যে আশেপাশে ঘোরার মতো নিদর্শন বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিছু আছে নাকি বড় সড়ো। তো ওই সময়টাতে আমরা আসলে ওরকম ভাবে দেখে শুনে যাইনি যে কোথায় কি আছে, আর গুগলও ওই জিনিসটা দেখায় না, বা ওইখানে যেরকম একটা জিনিস আছে তাও হয়তো অনেক সময় আমরা খুঁজে পাই না আর কি, ছোট্ট একটা জায়গা। তো তিনি আমাকে বললেন এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা খুব সুন্দর পোড়া বাড়ি আছে, এবং প্রাচীন মন্দির সহকারে সেই পোড়া বাড়িটা একদম জঙ্গলের মধ্যে, এবং ওইখানে কেউ যায় না। তবে দিনের বেলাতে মাঝে মধ্যে মানুষ যায়, ওইখানকার স্থানীয় লোকজন হাঁটাচলা করে, তবে ওইখানে কেউ যায় না। তখন পাশে থাকা আরেকজন লোক ওই কাজের লোকটিকে থাবা দিয়ে বললেন, চুপ, উল্টাপাল্টা কথা কেন বলছিস। তো আমার বন্ধুরা ওরা আবার একটু চালাক চতুর ছিল, এবং ওরা ওইখানে যাওয়ার জন্য এক প্রকার উৎসুক হয়ে উঠলো, এবং ওই মামাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মামা, ওইখানে কি কি আছে বলেন তো। তিনি তখন বললেন, ওইখানে একটা বড় রাজপ্রাসাদ আছে। ওইখানে রাজপ্রাসাদটা একদম জঙ্গলের মধ্যে, কেউ যায় না ওদিকটায়। চা বাগান শেষ করে ওই ঘন জঙ্গলের একদম মাঝ বরাবর, এবং ওদিক থেকে জঙ্গল এরিয়া শুরু হয়েছে। তো ওই বাড়িটা সম্পূর্ণ একদম লতাপাতা এবং নানান ধরনের দিয়ে ভরা। মানুষজন বলে যে ওই বাড়িতে নাকি ভূত প্রেত আছে, এবং কেউ দুপুরবেলা অথবা সন্ধ্যার পরে থেকে পরবর্তী দিন সকাল পর্যন্ত ওই রাস্তা ধরেও যাতায়াত করে না। বাড়িতে যাওয়ার তো দূরের কথা, আর ওদিকে আপনারা ভুলেও যায় না। আপনারা জানতে চাইলেন বলে বললাম, তবে ওদিকে আপনারা কিন্তু কখনোই যাবেন না। তো আমার বন্ধুরা তো একটু একটু অন্য টাইপের, মানে তারা এই সমস্ত অ্যাডভেঞ্চার করতে খুব পছন্দ করে। তো আমিও তাদেরকে নিষেধ করলাম না, বললাম আচ্ছা ঠিক আছে, তোরা যদি যেতে চাস তাহলে আমার কোনো আপত্তি নেই। তো আমার আরেক বন্ধু বলল, গেলে এখনই যাব। বললো যেহেতু 1 কিলোমিটার দূরে, খুব বেশি দূরে হবে না হয়তো, আমরা এখনই যাব, এবং রাত্রে যাওয়ার আসল মজা। ভূত প্রেত আছে কিনা আমরা একটু দেখে আসি। আমরা মোট 6 জন বন্ধু ছিলাম, এবং সকলে মিলে সিদ্ধান্ত হলো যে রাত্রেবেলায় যাব। আর ঘুরতে এসেছি যেহেতু একটু অ্যাডভেঞ্চার না করলে হয় নাকি, সেই কথা চিন্তা করে রাত্রেবেলা আমরা সকলে বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে যা যা করার ছিল সমস্ত কিছু শেষ করে আস্তে করে রিসর্টের পেছন সাইডের দরজা দিয়ে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে উনি আমাদেরকে ঠিক যেভাবে বলেছিল সেই রাস্তা ধরে এগোতে লাগলাম, এবং চা বাগানের ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মূলত মূল রাস্তা না, কাঁচা রাস্তা এবং চা বাগান। চা বাগানের ভেতর দিয়ে খানিকটা দূরেই ওই বাড়িটা ছিল, এবং মোটামুটি 1 কিলোমিটার না, 600-700 মিটারের মতো হবে। সেখানে যাওয়ার পর আমরা দেখলাম দূর থেকে বাড়িটা বেশ শুনশান, এবং বাড়ির গেট দেওয়া, এবং এই বাড়ির ভিতরে যে কেউ থাকে না তা দেখে বোঝা যাচ্ছে। পোড়া বাড়ি, পাশে মন্দির, এবং আশেপাশে বেশ ধ্বংসস্তূপ আছে। ওই লোক বলেছিলেন এখানে নাকি আগে বেশ আধিপত্য ছিল, এবং যেসব চা বাগান দেখা যায় এসব চা বাগান এনাদের হাতেই তৈরি, এবং এনাদের বংশধররা এখন বিদেশে থাকেন। তবে এই বাড়িঘর দূর এবং জমিদারি এখন পর্যন্ত এরকম ভাবে ধ্বংস অবস্থায় পড়ে আছে। আমরা সকলে আশপাশের সমস্ত ছোটখাটো স্থাপনা এবং এটা ওটা দেখতে লাগলাম। তো আমরা সকলে সিদ্ধান্ত নিলাম যে বাড়ির ভেতরে যাব, এবং ভেতরে কি আছে সেটা আমরা দেখব। আমরা যখন বাড়ির গেটের কাছে গেলাম, ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে একটা বিশাল আলোর ঝলকানি আমার বন্ধু ইকরাম দেখতে পেল। ইকরাম তখন বলল, বাড়ির ভেতর থেকে কোনো একটা আলো দেখেছি, এবং মনে হচ্ছিল ওই বারান্দায় কেউ একজন দাঁড়িয়ে আছে। তো আমি বললাম, দোস্ত চল, এখানে আর বেশিক্ষণ থাকার দরকার নেই। নিশ্চয়ই এখানে লোকবিশ্বাস আছে যে এখানে ভূত প্রেত থাকে, সেহেতু এই জঙ্গলের মধ্যে এত রাত্রে আমাদের এখানে আসা উচিত না, কালকে দিনের বেলা আসবো, চল। তো ওরা কোনো কথা শুনলো না, ওরা গেটটা খুললো। গেটে তালা দেওয়া ছিল, গেটে তালাটা ভাঙলো। ভেঙে আমরা সকলে ভিতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পর আশপাশে পরিবেশটা একটু শীতল ছিল, মানে একটু গরম গরম ভাব ছিল, খুব বেশি ঠান্ডা লাগছিল না। কিন্তু এই ভেতরে ঢোকার পরেই পরিবেশটা এমন ছিল যে
পুরোপুরি ঠান্ডা এবং বরফের মতো হয়ে যাচ্ছিল। মনে হচ্ছে যে এইটুকুর মধ্যে শীতকাল, কেমন যেন অন্যরকম লাগছিল আমার কাছে। আমি এদিকটা ওদিকটা তাকালাম বেশ স্যাঁতস্যাঁতে, এবং এখানে যে মানুষের পাড়া পড়ে না তা গাছপালা দেখলেই বোঝা যায়। ভেতরে জেগে দেখি মূল যে সদর গেট আছে, সদর গেটের ওইখানে বেশ বড় একটা তালা ঝোলানো, এবং ওই তালা ভাঙা চারটিখানি কথা না, বেশ বড় তালা এবং আদিম আমলের তালা। সেহেতু ওই তালা চাবি কার কাছে আছে কারোর জানা নেই। ভেতরে ঢোকা হলো না আমাদের। আশপাশটা বেশ খানিক্ষণ ঘোরাঘুরি করলাম এবং ফিরে আসলাম আমরা। এবং গেটটা যখন চাপিয়ে আমরা হাঁটা শুরু করেছি, আমি ছিলাম সবার পেছনে। হঠাৎ করেই কেন যেন মনে হলো পেছন থেকে আমাকে কেউ ডেকে উঠল আশিক নাম করে, এবং ঠিক আমার কানের কাছ দিয়ে একটা গরম বাতাস বয়ে গেল। এবং এমন গরম বাতাস এর আগে আমি কখনো অনুভব করিনি। শুধুমাত্র ওই জায়গা দিয়ে একটা গরম বাতাস বয়ে গেল এবং আমার নাম কে যেন নিল। আমি সঙ্গে সঙ্গে পেছন দিকে তাকালাম। পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। তারপর হালকা একটু সামনে যেতেই আবার ঠিক একই রকমের সমস্ত ঘটনা ঘটল। আমি পেছন দিকে আচমকা তাকিয়ে দেখি ওই বাড়ির বারান্দায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এবং সেই মেয়েটা আমার দিকে চোখ করে তাকিয়ে আছে। আমি স্পষ্ট না দেখতে পেলেও মোটামুটি দেখেছি। তারপর আমি যখন আমার বন্ধু ইকরামুলকে ডেকে বললাম, দেখ দোস্ত। ওরা যখন তাকানো তখন সেখানে কিচ্ছু নেই, শূন্য এবং পুরোপুরি গায়েব। আমার অন্য এক বন্ধু এরকমটা দেখেছে, মনে হচ্ছিল কেউ এখানে একজন দাঁড়িয়ে আছে। তবে সত্যি কথা বলতে ওটা পিলার ছিল। আমরা সেটাই বের করেছি। আমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট এবং সায়েন্টিফিক্যালি বিষয়গুলো সমস্ত কিছু হ্যান্ডেল করি, সেহেতু ওরকমটাই হওয়ার কথা। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম। সত্যি কথা আমার কাছে হচ্ছে যে কেউ যেন আমাকে 2 বার ডেকেছে, এবং এটা আমি স্পষ্ট শুনেছি আমার নাম ধরে ডেকেছে। ওদিন থেকেই মূলত আমার সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আমরা হোটেলে এবং রিসর্টে ফিরে আসি। ফিরে আসার পর আমরা তো 6 জন ছিলাম, 2 জন করে এক এক কামরায় আমরা থাকতাম। তো আমার সঙ্গে বন্ধু ইকরামুল ছিল। তো ইকরামুল তখন শুলো, আমিও পাশের বিছানায় ছিলাম। সিঙ্গেল বেড ছিল, জানালা খোলা, ঠান্ডা হাওয়া বইছে এবং পরিবেশ খুব সুন্দর শীতল। ইকরামুলকে বললাম, দোস্ত, জায়গাটা আসলে বেশ অদ্ভুত, নিশ্চয়ই কোনো কিছু আছে। আমি আসার সময় আমার নাম কে যেন 2 বার ডেকেছে আমাকে। ইকরামুল তখন বলল, আরে ধর, এগুলো তোর মনের ধারণা, তুই সবার পিছু ছিলি তো, আর জায়গাটা ভয়ানক, সেই জন্য হয়তো এমন মনে হতে পারে। আমি কথাটাকে অগ্রাহ্য করে ঘুমিয়ে পড়লাম। রাত্রে তখন প্রায় 4টার কাছাকাছি হবে, ফজরের আজান তখনও দেয়নি, বা একটু কমও হতে পারে, ঘড়ির টাইমে আমার খেয়াল নেই। আমি আচমকা চোখ খুলে, আমার পা বরাবর একটা জানালা আছে, জানালাটা খোলা ছিল। যেহেতু ছিল, ঠান্ডা পরিবেশ ছিল, আর জানালাটা খুলে রেখেছিলাম। তো ওই অবস্থায় কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছি আমি। কম্বল ছিল, রিসর্টের কম্বল। তো ওইখানে আমি দেখলাম যে ওই গ্রিল ধরে, জানালার যে গ্রিল ছিল, মোটা গ্রিল ধরে কেউ একজন দাঁড়িয়ে আছে বাহিরে। তার পরনে বেশ মোটা সোটা একটা বড় কাপড়, এবং একটা মেয়ে, এবং মেয়েটা ঠিক আমার দিকে চোখ করে তাকিয়ে আছে। মেয়েটার চোখগুলো একদম নীল বর্ণের, এবং তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে, চুলগুলো বাতাসে উঠছে। সে আমার দিকে তাকিয়ে আছে, এবং আমি ওটা আচমকা ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে ভয় পেয়ে যাই, এবং ভয় পেয়ে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে চিৎকার দিয়ে উঠি। ওঠার পর ইকরামুল বলে, কি হয়েছে? পাশ থেকে আমার বন্ধুরা সবাই ছুটে আসে, এত জোরে চিৎকার করেছি। এমনকি চিৎকারের শব্দ শুনে রিসর্ট ম্যানেজার পর্যন্ত ছুটে আসে, এসে বলে, কি হয়েছে? আমি তখন বললাম যে এখানে কি একজন দাঁড়িয়ে ছিল, আমি স্পষ্ট দেখেছি। আমি চোখ খুলে যখন তাকাই তখন সে আমার চোখের দিকে তাকিয়েছিল, এবং সে আমার দিকে তাকিয়েছিল। একটা মেয়ে ছিল, এবং তার শরীরের অবয়ব আমি স্পষ্ট দেখেছি। তার শরীর চকচক করছিল আলোতে, এবং চোখ দুটো একদম নীল বর্ণের ছিল। চেহারা একটা কার্টুনের মতো ছিল, আর পরনে সাদা ধপধপ একটি জামা, এবং সেই জামার মধ্যেই নানান ধরনের কারুকার্য করা, যেন মণিমুক্তা দিয়ে সাজানো। এরকম একটা মেয়ে এখানে দাঁড়িয়েছিল। সকলে দেখে হাসি তামাশা করতে লাগলো আমার সঙ্গে। বলল, ভূতের ঘটনা, ভূতের দেশে গিয়ে মনে হয় ভূতেই ধরছে তোকে, তা না হলে এরকমটা হবে কিসের জন্য? মানে আমাদের কাউকে কিছু ধরলো না, তোকে এসে ধরছে, তাই না? ফাইজলামি। ম্যানেজার তখন বললেন যে এখানে এরকম কোনো ব্যাপার নেই, নিশ্চয়ই আপনি কোনো স্বপ্ন দেখেছেন, আপনি দরজা জানলা বন্ধ করে ঘুমিয়ে পড়ুন। সকালে চলে গেল, কিন্তু আমি ওদেরকে বিশ্বাস করাবো কিভাবে? আমি সত্যি সত্যি দেখেছি যে এরকম কোনো কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম যে কি করব। তারপর ওই অবস্থায় আমি মোটামুটি, তো সকাল হয়ে গিয়েছে, তখন আর ঘুমানোর মতো স্কোপ নাই। সকালবেলা উঠে আমরা দক্ষিণের চা বাগানে ঘুরতে যাব, এবং ওইখানে একটা নদী আছে, সেই নদীতে আমরা এসে নৌকায় করে ঘুরবো। তো এরকম আমাদের প্ল্যান ছিল। তো আর 1-1.5 ঘন্টার মতো ঘুমালাম, ঘুম খুব একটা ভালো হয়নি, মাথা ঝিমঝিম করছিল। উঠে আমি সকালে খাবার শেষ করে আমরা সকালবেলা চলে গেলাম সেই নদীতে ঘুরতে, আর কি 8টা সাড়ে 8টার দিকে, এবং নদীর চারপাশটা খুব ভালো মতো ঘুরলাম। ঘোরার পর ওইখানে ওই পারে একটা খুব সুন্দর জায়গা আছে, জায়গাটা অনেকটা চা বাগানের পাশেই, এবং খুব সুন্দর করে একটি হোটেল মতো জায়গা, এবং এখান থেকে পাহাড় দেখা যায়, খুব সুন্দর জায়গা। তো আমরা সেখানে যাব,
যাওয়ার মাঝখানে একটা বাঁশঝাড় এবং একটা ছোট্ট এটা কি বলে পাহাড়ি পথ পার হয়ে যেতে হয় নদী থেকে নামার পরে। তো আমরা নদী থেকে নামলাম, নামার পর সেই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমার বন্ধুরা সকলে সামনে পাস হয়ে গিয়েছে, আমি এদিক ওদিকে তাকাচ্ছি। তো এই অবস্থায় আমি যখন একা একা যাচ্ছিলাম, ওরা খানিকটা সামনে, আমার থেকে মনে হয় কত 5 থেকে 10 গজ সামনে হবে। তো ওরা মোড় নিয়ে ডান দিকে ঘুরে গেছে। আমি আবার কি করছি, ওই ডান দিকে না ঘুরে সোজা দিকে চলে গেছি। আমি মনে করছি যে সোজা ওইদিকে। তো এই অবস্থায় আমি খানিকটা সামনে গেলাম, আমি আর ওদেরকে খুঁজে পাচ্ছি না। প্রায় 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে, ওদেরকে আর খুঁজে পাচ্ছি না। আমি যেই যাচ্ছি, তো এত দূর তো চলে যাওয়ার কথা না, সোজা রাস্তায় দেখার কথা। তো এই অবস্থায় আমি পেছন দিকে ফিরবো, ঠিক সেই মুহূর্তে আচমকা আমি খেয়াল করলাম ঠিক আমার পেছন বরাবর, মানে 1 মিটার দূরেও না, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে বোরকা এবং চোখের নীল বর্ণ দেখা যাচ্ছে, বিড়ালের মতো চোখ এবং আমার সমান লম্বা হবে। আমি দেখে আচমকা ভয় পেয়ে বুকে থুতু নেই। বললাম, আপনি কে? মেয়েটি তখন আমার দিকে তাকিয়ে বলল, আপনার নাম আশিক? আমি বললাম, হ্যাঁ। আপনি কি আমার নাম জানেন কিভাবে? মেয়েটি তখন বলল, আপনার বন্ধুরা ওইদিকে গিয়েছে, আপনি ভুল রাস্তায় এসেছেন, এদিকে বিপদ হবে, আপনি ওইদিকে যান। মেয়েটার কণ্ঠ খুবই সুন্দর ছিল এবং খুবই মিষ্টি ছিল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমার বন্ধুরা নিশ্চয়ই পাঠিয়েছে আপনাকে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি পেছন দিকে আসতে শুরু করলাম এবং মনে হয় ওনাকে পাস করেছি 30 সেকেন্ডও হয়নি এবং লম্বা রাস্তা। ওই রাস্তার থেকে আশেপাশে যাওয়ার কোনো সুযোগ নাই। এক পাশে হলো খাদ, এক পাশে হচ্ছে পাহাড়, হেঁটে গেলে সোজা যেতে হবে। আমি মনে হয় 30 সেকেন্ডও পার হয়নি, 20 সেকেন্ডের মতো হয়েছে। আমি পেছন দিকে তাকাইছি, তাকায় দেখি উনি ওইখানে কোনো জায়গায় নেই এবং এত কম সময়ের মধ্যে ওই রাস্তা ধরে সোজা সামনে দৌড়ে গেলেও পার হওয়া সম্ভব না, তাকে দেখে ফেলবে এখান থেকে যে কেউ। আমি সত্যি খুব ভয় পেয়ে গেলাম। কি ছিল মেয়েটা এবং আমাকে পথ দেখালো দিকে যেতে নিষেধ করলো। আমি এখানে সামনে হেঁটে ডান দিকে সেই রাস্তায় ঢুকলাম। ঢোকার পর আমার বন্ধুদেরকে দেখলাম ওইখানে বসে ওরা চা খাচ্ছে। আমাকে বললো, গবেট তুই কোথায় গিয়েছিলি? আমি বললাম যে ওদিকটা চলে গিয়েছিলাম। যাই হোক, যা ঘটলো ওদেরকে কিছু বললাম না। তারপর আমি ওদের সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে ওদিনকে দুপুরবেলা ওইখানে খাওয়ার কথা ছিল আমাদের, ঘোরাঘুরি করা শেষে দুপুর হয়ে গিয়েছিল এবং দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম এখান থেকে এবং এসে রিসর্টে এসে গোসল করে আমরা ঘুম দিলাম। সন্ধ্যার পর আমাদের এখান থেকে চলে যাওয়ার কথা ছিল, আমাদের হচ্ছে সুনামগঞ্জে গিয়ে ওইখান থেকে রিসর্টে ওঠার কথা ছিল। তো সন্ধ্যা 8টা সাড়ে 8টার দিকে আমরা রাতের খাবার খেলাম, এখান থেকে খেয়ে 9টার দিকে আমরা আমাদের গাড়িতে করে রওনা দিলাম এবং আমাদেরকে হাওড়ে যাওয়ার কথা ছিল এবং একদিন হাওড়ে থাকবো। তো সেখানে পৌঁছালাম পরের দিন খানিকক্ষণ আগে, খুব বেশিক্ষণ সময় লাগে না। আমাদের ওইখানে রিসর্ট বুকিং দেওয়া ছিল, 11টার মধ্যে আমরা পৌঁছে গেলাম এবং আমরা ওইখান থেকে গিয়ে রিসর্টে উঠলাম। ওঠার পর সেখানে আর কি যার যার রুম দেখে আমরা ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো ওই রিসর্টটা আবার বেশ বেশ জঙ্গলপূর্ণ জায়গায় ছিল, পেছনে একটা লেক, মানে ওইখানে তো শুধুমাত্র লেক আর লেক, হাওড় দিয়ে ভরা। তো আমরা হাওড়ের ওইখানে গিয়ে সময় কাটালাম এবং ওই দিনকে রাত্রে আমার সঙ্গে আর কোনো সমস্যা হয় নাই এবং পরদিন সকালবেলা আমরা হাউস বোটে ঘুরলাম, এদিক ওদিক গেটে করলাম এবং ওই দিনকে রাত্রেবেলা আমাদের হাউস বোটে কাটানোর কথা ছিল, কাটিয়ে আমরা চলে আসবো আর কি। পরের দিন সকালবেলা আমরা ফিরবো এবং ওই দিনকে আমরা সোজা ঢাকা চলে আসবো আর কি। আমাদের সকালে ট্রেন ছিল, আমাদের আবার শ্রীমঙ্গল আসতে হবে। তো এখান থেকে আমরা ওদিনকে রাত্রেবেলা, মূলত ওদিনকে মূল ঘটনাটা আমার সঙ্গে ঘটে এবং রাত্রেবেলা সকলে হাউস বোটে ঘুমায় আছে, রাত তখন 2টা বাজে। আমি তখন আমার ঘুম আসতেছিল না কেন যেন, চারিদিকটা পরিবেশটা ভালো ছিল, অনেকে জেগেছিল। তো শেষ যে ব্যক্তিটি হাউস বোটের ঠিক মাঝখানে বসেছিল উনি তখন উঠে চলে গেল এবং আমি ওখানে গিয়ে বসলাম। বসার পর হাউস বোটের আমি যেখানে বসেছিলাম তার থেকে একটু সামনে একটা দোলনা ছিল একদম মাথায়। এই দোলনায় অনেক মেয়েরা বসে থাকে, তো এখানে অনেক মেয়েরা আছে, অনেক মেয়ে ইয়ে করে। তো এই হাউস বোটে যে কোনো মেয়ে ছিল না সেটা আমি পরের দিন সকালবেলা জানতে পারলাম, কারণ আমরা যতজন এসেছিলাম সবাই ছেলে ছিল এবং এক হাউস বোটে অনেকেই আসে। তো ওই অবস্থায় আমি সেখানে গিয়ে বসলাম। বসার পর একটি মেয়ে দেখলাম এখানে দোলনা খাচ্ছে, আকাশে তখন ভরা জ্যোৎস্না এবং খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। 2টা রাতে বেশি বেজে গিয়েছে, আমি সেখানে গিয়ে বসলাম। বসার পর আমি খানিকটা হেঁটে যখন এদিক ওদিক হাঁটছিলাম তখন মেয়েটা আমার দিকে তাকালো, আচমকা পেছন ফিরে তাকালো, তার চোখ দুটো জলজল করছে এবং আমাকে দেখে বলল, আপনার নাম কি? আমি তখন বললাম, আমার নাম আশিক। মেয়েটার কণ্ঠ চেনা চেনা লাগছিল। আমি বললাম, আপনারাও কি এখানে ঘুরতে এসেছেন? আজকের রাতটা খুব সুন্দর। মেয়েটার সঙ্গে খানিকক্ষণ গল্প করলাম। তার শরীর দিয়ে এক ধরনের সুঘ্রাণ বের হচ্ছিল এবং এই সুঘ্রাণটা আমার কাছে পরিচিত মনে হচ্ছিল। এই পারফিউমটা ওই মেয়েটা দিয়েছিল যে কিনা আমাকে পথ দেখিয়েছিল। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, আপনার পারফিউমটা বেশ পরিচিত, গতকালকে একটি মেয়ে আমাকে পথ দেখিয়েছিল, সেই মেয়ের শরীরের মতো লাগছে, পারফিউমের মতো। তখন সেই মেয়েটি বলল, ওই মেয়েটা যদি আমি হই তাহলে কি আপনি চমকাবেন? আমি তখন বললাম, না, চমকানোর কিছু নেই, তবে আপনি আমাকে সাহায্য করেছিলেন।
আমার নাম যে আশিক সেটা আপনি জানেন কিভাবে? মেয়েটি তখন বলল, আমি আপনার সম্পর্কে অনেক কিছুই জানি এবং জেনেছি। আপনি ফিরবেন কবে? আমি কথাগুলো বললাম এবং অনেকক্ষণ গল্প করছিলাম। গল্প করতে করতে কথা বলতেছি কিন্তু আমি, এবং মেয়েটাকে আমি সামনে দেখতে পাচ্ছি। ঠিক সেই মুহূর্তে আমার আরেক বন্ধু এসে আমার পেটে হাত রাখলো, দেখে বলল, কিরে এত রাত্রে এখানে কি করছিস? কার সঙ্গে বিড়বিড় করছিস? আমি সামনে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। সেখানে কোনো মেয়ে নেই, আর ওইখান থেকে এক মুহূর্তের ভিতরে চলে যাওয়া সম্ভব না। আমি বললাম, ওই তো উনি। সামনে তাকিয়ে আমি হতবাক হয়ে গেলাম। সেখানে কেউ ছিল না। আমি যেন কোনো কিছু তালগোল মিলাতে পারছিলাম না। ওরা বললো, তুই পাগল হয়ে গেছিস নাকি? কি উল্টাপাল্টা কাজকাম করতেছিস? নিশ্চয়ই তোর ভূতে ধরছে। কালকে বাড়িতে গিয়ে তারপর তোর ভূত ছাড়াবো। আমি সত্যি অবাক হয়ে গেলাম, এত অবাক আমার জীবনে হয়নি কখনো। ওইখান থেকে পরে আমি হাউসবোটে ফিরে গেলাম গল্প টল্প করে, এবং রাত্রেবেলা আমি ওদিনকে সারা রাত ঘুমাতে পারিনি। এবং আমাদের কিন্তু হাউসবোটে ঘোরার কথা ছিল। পরের দিন সকালবেলা উঠে হাউসবোটটা আমাদের 12টার দিকে হচ্ছে ইসে নামিয়ে দেয়, আমাদের যে ঘাটে নামিয়ে দেয়। এবং সত্যি আমার টেনশনে ঘুম হচ্ছিল না যে আমি কি দেখলাম এটা, এবং এটা কিভাবে সম্ভব। ওই অবস্থায় আমরা তখন ট্রেনে উঠে আমরা ঢাকা পৌঁছাই রাত্রের 8টা সাড়ে 8টার দিকে। ঢাকা এসে আমি তো খুব ক্লান্ত ছিলাম, এসে ওদিনকে রাত্রে ঘুমিয়ে পড়ি। আমার ওদিনকে রাত্রে কোনো কিছু খেয়াল ছিল না, এবং আমি মেস শেয়ার করে থাকতাম। এক মেসে 3জন থাকতাম আমরা। তো ওই তিনজনই আমরা একই জায়গায় থাকতাম। ওই আমরা বন্ধু ইকরামুল সহ আমি থাকতাম। আমার রুমমেট ছিল ইকরামুল এবং একজন নাম ছিল তালিম। তো আমরা 3জনই একসঙ্গে থাকতাম। তো এই অবস্থায় পরের দিন ভার্সিটি ছিল। আমরা পরের দিন উঠে ক্লাসে গেলাম, মানে ওরিয়েন্টেশন ক্লাস ছিল একটা। গেলেও হতো না গেলেও হতো, আমি গেলাম। যাই হোক, যার পরে আড্ডা দিলাম। দেওয়ার পরে প্রথম একদিন কোনো সমস্যা হলো না, কোনো প্যারা ছিল না। তো যেহেতু ছুটি ছিল, সবাই বাড়িতে যাচ্ছে, আর ট্যুর শেষ করে আসলাম, বাড়িতে আমিও যাব। তো এই অবস্থায় আমার যে বন্ধু 2জন ছিল, রুমমেট ছাড়া ছিল, ওরা তখন চলে গেল আর কি, কেমন ওরা চলে গেল, এবং আমি পরের দিন যাব সেই কথা সিদ্ধান্ত নিয়েছিলাম। তো বাড়িতে যেতে কেন যেন ভালো লাগছিল না। কয়েকদিন আগে বাড়ি থেকে ঘুরে আসছি পরীক্ষার আগে, আবার যাব, টাকা খরচ হবে। তো শুধু এইগুলো চিন্তা করে আর আমি আগালাম না। তো আমি পুরো মেসে একা ছিলাম। যেদিনকে রাত্রে আমি একা ছিলাম সেদিনকে আমি সাধারণত মেসে খাওয়া দাওয়ার সমস্যা হয়, খাওয়া যায়, রান্না খাওয়া যায় না, বা একটু এরকম আমার ওদিনকে শরীরটা একটু খারাপ করেছিল। আমি ওই খাবার খাইনি। তো ওদিনকে রাত্রে আমি না খেয়ে ঘুমিয়ে পড়ছি। রাত্রে বাজে তখন 12টা সাড়ে 12টা হবে। আচমকা আমার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে আমি দেখি যে আমার ঘরের ভিতরে কেউ একজন আছে, এবং তিনি আমার ঘরে দাঁড়ায় আছে। আমি সাধারণত আমাদের ঘরের রুমের সিট কাটি বাইরে থেকে টান দিলে খুলে যেত, যদি সোজা করে রাখতাম, আর ব্যাকা করে রাখলে ওটা তো খুলতো না। তো আমি যখন বললাম কেউ কোনো উত্তর দিল না। টেবিলের উপর একটা প্লেট এবং থালাবাটি রাখলো, সেটা শব্দ শোনা গেল। তারপর ঠিক দরজা দিয়ে ওই জিনিসটা বেরিয়ে গেল, এবং ওইটা একটা মানুষ ছিল, বোঝা যাচ্ছিল। তো আমি ঘুমের ঘরে বললাম, কে? তো কেউ কোনো কথা না বলার পরে আমি উঠে লাইট জ্বালানোর পর দেখি আমার টেবিলের উপর খাবার রাখা, এক গাদা খাবার। তা আমি মনে করছি হয়তো কেউ খাবার দিয়ে গেছে। আমি তখন দরজা করি নাই, মানে কি আসছে বা ওরকম আটকাতে হবে না কিনা ওরকম দেখি না। এই মেসে কোনো সমস্যা ছিল না। তো আমি খাবারগুলো উঠে খেয়ে নিলাম। বেশ সুস্বাদু এবং ভালো খাবার ছিল। আমি হয়তো মনে করছি যে খালা টালা দিয়ে গেছে, কিন্তু আমার ওই রাত্রেবেলা খালা কেন খাবার দিয়ে যাবে এটাই আমার মাথায় ঢুকছিল না। খাবার নিয়ে আসার কথা, কেউ খাবার দিয়ে যায় না। আমি খাবার খেয়ে ঘুমাই পড়ছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার আগে এই কথা মনে হয়েছে, খাবারটা কে দিয়ে গিয়েছিল? টেবিলের পর তখনও অবশিষ্ট খাবার বেঁচে আছে। আমি খাবারগুলো দেখে অবাক হয়ে গেলাম। খুবই দামি দামি এবং মজাদার খাবার ছিল। রাত্রেবেলা ক্লান্ত ছিলাম, এই জন্য ওই চিন্তাগুলো মাথায় আসেনি। আমি ভাবতে লাগলাম, কি কাজটা করেছে, কি করেছে। ওই দিনকে এরকম সারাদিন ভাবতে গেল। সন্ধ্যার পরে আমি পড়াশোনা করছিলাম। পড়াশোনা করার মাঝখানে পরবর্তী সেমিস্টার পর আমি আগে পড়ি, একটু মেধাবী ছাত্র ছিলাম। তো ভাবলাম যে বসে থেকে লাভ কি, একটু পড়ি। তো তখন রাত 11টা বাজে। মেসের সবাই তাদের রুমে হয়ে হুল্লোড় করছে। আমি আমার রুমে একা, লাইটটা জ্বালানো ছিল, শুধু টেবিল ল্যাম্প। তো আমি বসে থাকতে হঠাৎ করে আমার চোখটা আমার যে আয়না ছিল সেই আয়নার দিকে যায়, এবং আমি দেখি আমার ঘরে যে সোফা আছে, সোফার উপর কেউ একজন বসে আছে, এবং সেটি একটি মেয়ে, বোরকা পরা, মুখে নাকাব দেওয়া, শুধুমাত্র চেহারা দেখা যাচ্ছে, এবং পুরো ঘরটা একদম ঘ্রাণে ভরে গেছে, একটা খুব সুন্দর ঘ্রাণ। আমি আচমকা পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পাই না। আশ্চর্য তো, আয়নার ভিতরে দেখা যাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে না। আমি সম্পূর্ণরূপে অবাক হয়ে যাই, কিছু বুঝে উঠতে পারছিলাম না আমার সঙ্গে সব কি ঘটছে। ওদিনকে আমি সত্যি ভয় পেয়ে তারপর লাইট জ্বালায় ঘুমাইছিলাম রাত্রেবেলা। এবং এর পরের দিন আমাদের ক্যাম্পাসে রাজনৈতিক কারণে আমাকে একজন মারবে আর কি। মূলত আমি ওই রাজনৈতিক র্যালিতে যাই নাই, এই জন্য আমাকে মারবে আর কি। তো ও আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমি তো পালায় বেড়াচ্ছি। আমাকে ডেকে পাঠাইছে, আমি যাই নাই, কারণ আমি জানি যে ওরা কাছে পেলে মারবে, একটা থাপ্পড় অবশ্যই দিবে। তো ওই ভয় আমি আর যাই নাই। তো রাস্তার মধ্যে ওদের সঙ্গে আমার দেখা হয়েছে সন্ধ্যা 7টার দিকে। দেখার পরে আমাকে বলছে, কিরে তোর কি সাহস অনেক বাড়ছে, ক্যাম্পাসে আসিস, আমাদের সঙ্গে মিছিল মিটিংয়ে যাস না, ব্যাপারটা কি?
তাই আমি ওদেরকে বললাম, দেখেন ভাই, আমার রাজনীতি ভালো লাগে না, আপনারা এই বিষয়ে আমাকে ডাকবেন না কখনো। তো ও আমাকে একটা থাপ্পড় মারতে যায় আর কি। থাপ্পড় মারতে যায়, ওর সঙ্গে ঠিক কেউ একজন ওকে সজোরে লাথি মারে, এবং এত জোরে লাথি মারে যে দূরে গিয়ে একটা কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছের সঙ্গে বাড়ি খেয়ে গাছ থেকে কাঁঠাল পর্যন্ত পড়ে গেছে, এত জোরে বাড়ি খেয়েছে, এবং ওর বাজারের হাড় একটা ভেঙে গেছিল। কে লাথি মারছে, কিভাবে মারছে কেউ জানে না, শোনে না। ওর সঙ্গে একজন চামচা ছিল, সেই চামচা বলছে যে আমি লাথি মারছি, এবং এমন জোরে লাথি মারছি উড়ে গিয়ে অমুক জায়গায় পড়ছে। তো এই কথা শোনার পর ক্যাম্পাসে তো একটা হই হুল্লোড় পড়ে যায়, এবং আমাকে তলব করে পাঠায়, ডাকে, হ্যান তেন। তাই বলি যে আমি কিছু করি নাই, এবং আমি করতে যাবো কিসের জন্য। তো এরপর থেকে সবাই আমাকে বেশ অদ্ভুত বলতো, কারণ কেউ না কেউ আমার পিছনে লাগতে আসলে তার না কোনো না কোনো ক্ষতি হইতো। এবং কোন এক অদৃশ্যভাবে মাঝে মধ্যে রাত্রেবেলা আমার ঘরে অদ্ভুত রকমের সব ঘ্রাণ হতো, এবং এত তীব্র মিষ্টি ঘ্রাণ, আমি আসলে এটার সমীকরণ মিলাতে পারছিলাম না। এবং 2-3 দিন এরকম ঘটনা ঘটতে থাকলো। আমি আসলে বুঝতে উঠতে পারছিলাম না। আমি ভাবলাম যে বাড়ি থেকে একটু ঘুরে আসি, তাহলে হয়তো ভালো লাগবে, আগামীকালকে বাড়িতে যাব। এবং এইসব প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু আমার কাছে সত্যি খুব খারাপ লাগছিল। তো ওদিনকে রাত্রেবেলা আমি ব্যাগটা গুছায় রেখে আমি বাড়িতে যাওয়ার জন্য চিন্তা করছিলাম। পরের দিন সকালবেলা ফজরের পরপর উঠি ঘুম থেকে। ওঠার পর আমি নামাজ পড়ে আমি আমার ব্যাগের কাছে গেছি, যে দেখি আমার ব্যাগ সম্পূর্ণ আলানো। ব্যাগের ভিতরে কোনো কাপড় চোপড় নেই, যে যেখানে রাখা ছিল সেই সমস্ত ব্যাগ জামা কাপড় ঠিক সেই জায়গায় রাখা। আমি বুঝে উঠতে পারলাম না, ব্যাগটা আমি গুছিয়ে রেখেছি, তাহলে এইটা এখানে কে রাখলো? আমার ওই সময় পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি যে আমার সঙ্গে কিছু একটা আছে, এবং আমার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটছে। আমি তখন ব্যাগটা আবার গুছিয়ে ওয়াশরুম থেকে ফিরে বাইরে আসি। বাহিরে এসে আমি সত্যি দেখি যে আমার ব্যাগ তখন আবার অগোছালো, এবং ব্যাগটা জায়গায় রাখা, কাপড়গুলো জায়গায় রাখা। আমি আমার সময়ের তাল মিলাতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে আমার কান ঘেঁষে একটি শব্দ আসে। শব্দটি ছিল ওরকম ফিসফিস শব্দ, আশিক নামে, এবং আমার কানের কাছ থেকে একটা গরম বাতাস বয়ে যায়। এবং তখন আমি বলি, কে ঘরের ভিতরে? তখন একটা অদৃশ্য কণ্ঠ আমাকে বলে, আশিক, আমি। তখন আমি বললাম, আমি কে? তখন সে বলল, আমি কে সেটা তুমি জানতে পারবে, তবে তুমি এখান থেকে যেতে পারবে না। তুমি এখানে থাকো, তোমার সঙ্গে আমার কথা আছে। তোমার বাড়িতে গেলে আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি তোমার সঙ্গে অনেক দূর থেকে দেখা করতে এসেছি। আমি তোমার সঙ্গে থাকি, বেশ কিছুদিন ধরেই তোমার সঙ্গে আছি, কিন্তু তুমি হয়তো টের পাওনি। আমি চাচ্ছিলাম তুমি আমাকে টের পাও এবং আমাকে অনুভব করো, কিন্তু কেন অনুভব করতে পারোনি? তার অদৃশ্য কণ্ঠটা আমার কানে যেন এক প্রকার ভয়ের ফলার মতো বাজছিল। আমি তখন বললাম, কি আপনি, এবং কি চান আমার কাছে? ঠিক সেই মুহূর্তে আমার সামনে একটি মেয়ে দৃশ্যমান হলো। সেই প্রথম দিনের মেয়েটি, যাকে আমি দেখেছিলাম, পুতুলের মতো দেখতে, বড় বড় চুল এবং সেই সঙ্গে লম্বা লম্বা হাত পা, এবং কান দুটো বাহিরের দিকে বের হওয়া, চোখ দুটো একদম সম্পূর্ণ নীল বর্ণের এবং কার্টুনের মতো দেখতে। মেয়েটি আমার সামনে দৃশ্যমান হলো। তখনও ভোরের আলো ঠিকঠাক মতো ফোটেনি। আমি তখন মেয়েটার দিকে তাকিয়ে বললাম, কে আপনি? মেয়েটি তখন বলল, আশিক। আমাকে তুমি চিনলে না, তাই না? আমাকে প্রথম দিন তুমি দেখেছিলে, মনে নেই তোমার? তুমি আমাকে দেখে চিৎকার করে উঠেছিলে ভয়ে। আমি তখন বললাম, হ্যাঁ। মেয়েটির গা থেকে অদ্ভুত রকমের এক ফুলের সুঘ্রাণ আসছিল। মেয়েটি তখন আমাকে বলল, আশিক, তুমি হয়তো আমাকে চেনো না বা আমাকে জানো না, কিন্তু আমি তোমাকে সেদিনকে প্রথমবার দেখে সত্যি তোমার প্রতি একদম মুগ্ধ হয়ে যাই, এবং তারপর তোমার পেছন আমি চলে আসি। আমি তোমাকে পছন্দ করে ফেলেছি আশিক, এবং আমি তোমার সঙ্গে থাকি প্রায় বিগত কয়েকদিন ধরে, এবং আমি তোমার আশেপাশে আছি। তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আশিক। এই কথা বলার পর আমি আরো বেশি ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠি, এবং চিৎকার দেওয়ার পর আমার আশেপাশের মেসের বড় ভাই যারা আছে তারা উঠে আসে ঘুম থেকে। উঠে এসে বলে, কি হয়েছে আশিক? তা আমি তখন বলি যে, না কিছু না, এখানে কেউজন ছিল, ভয়ের স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেছি। তো সত্যি কথা বলতে আমি ভয়ের স্বপ্ন দেখিনি। মেয়েটা আমাকে যাওয়ার সময় বলল, কাউকে কোনো কিছু বলবা না, তাহলে তোমার ক্ষতি হবে। আমি একটা জিন, এবং তুমি যদি বলো তাহলে তোমার ক্ষতি হবে। এই কথা বলার পর তখন দরজা খোটাখুটি করছিল, আমি দরজা খুললাম। তো আমি ভয়েই কাউকে কিছু বলিনি, এবং মেয়েটি যেহেতু আমাকে বলেছে আমার ক্ষতি হবে, সে একটা জিন, সেহেতু আমি কাউকে কোনো কিছু বললাম না। যাক, ওদিনকে আমি খিস খেয়ে বসে থাকলাম সারাদিন, এবং আমি ভাবছিলাম যে বাড়িতে যাবো কিনা। বাড়িতে গেলেই তো ওই মেয়েটা আমাকে ব্যাগ গোছাতে দিবে না, এবং মেয়েটা কি চাই, কেন বা আমার কাছে করতেছে আর কি। তো ওদিনকে দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়লাম, খাওয়া দাওয়া শেষ করে, দুপুর আমাদের বেসের খাওয়া দাওয়া শেষ করে ঘুমালাম। তো ওদিনকে রাত্রেবেলা আমার বন্ধুদের আসার কথা ছিল সন্ধ্যার দিকে, ইকরামুল আর অন্যান্য যারা রুমমেট ছিল ওদেরকে আসার কথা ছিল, সেটা ওরা আসলে সমস্যা হতো না। সেই জন্য ভাবলাম যে আমি বাড়িতে না গেলেও হবে, ওরা যেহেতু আসতেছে আমার কোনো প্রবলেম হবে না। আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়লাম খেয়ে দিয়ে। এর পরবর্তীতে আমার যখন ঘুম ভাঙলো, আমি কল্পনাও করতে পারি নাই যে আমি এরকম একটা জায়গায় আসবো, এবং জায়গাটা বেশ অদ্ভুত ছিল।
একটি ভবনের সর্বোচ্চ পদ এবং উঁচু স্থান, সেই উঁচু স্থানের উপর একটি খাট পাতা, এবং এটি একটি ছাদের বিল্ডিং এবং চারিদিকে বেশ অদ্ভুত রকমের নগরী, এবং এত উঁচুতে এর আগে আমি কখনো উঠিনি। আমি উঠে সবেমাত্র বিছানার উপর থেকে উঠে বসি, তো উঠে দেখি কি যে রাত হয়ে গেছে। আমি ভাবতেছি কি রাত হয়ে গেছে কেন, আশপাশে আমি চোখ খুলতেছি এরকম ভাবে, কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না। ওই অবস্থায় আমি দেখি যে আমি এমন একটা জায়গায় আছি যে জায়গা থেকে চারিদিকে শুধুমাত্র মেঘ দেখা যাচ্ছে, নিচে খুব অনেক নিচে মাটি, এবং একটা পাহাড়ের চূড়া বা বিল্ডিং এর চূড়া হবে, সেখানে একটা খাট পাতা খুব সুন্দর ফুল দিয়ে চারপাশটা সাজানো এবং খুব অদ্ভুত রকমের লাইটিং করা। তো ওই মুহূর্তে আমি দেখলাম সেখানে দোলনার উপর একটি মেয়ে বসে আছে। আমি তখন উঠে বললাম, কে আপনি? তখন সে বলল, আশিক, তুমি আমাকে চিনতে পারলে না? আমি নীলা। আমি বললাম, তখন নীলাকে? তখন সে বলল, একটু হেসে, অট্ট হাসি দিয়ে বলল, আশিক, তুমি আমাকে চিনতে পারছো না? আমি নীলা। গতকাল তোমার সঙ্গে দেখা হয়েছিল সকালবেলা, আর তোমার সঙ্গে, আরে আমি তো একটা পরী, দেখো আমাকে, আমাকে দেখতে কি ভয়ানক লাগে? মেয়েটি উঠে আসলো, অনেকটা শূন্য হেসেছিল, মাটি থেকে অনেকটা উপরে, আমার দিকে তাকিয়ে বলল, দেখো আশিক, আমাকে দেখতে কি ভূতের মতো? ভয় লাগে আমাকে দেখে তোমার? আমি তখন ভয়ে সত্যি ছিটকেছিলাম। আশিক মানে আমি তখন ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? আপনি একটা জিন। আমি জানি জিনেরা মানুষকে তুলে নিয়ে যায় এবং অনেক ক্ষতি করে মানুষের। মেয়েটি তখন আমার দিকে উড়ে আসলো, উড়ে এসে আমার পাশে বসলো। আমি তখন ভয়ে সরে যেতে যাচ্ছিলাম। নীলার গায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আছে, সে একটা পরী, আমাকে সে বলেছে। তখন নীলা আমাকে আমার হাত ধরে বলতে থাকে, দেখো আশিক, আমি তোমার কোনো ক্ষতি চাই না, অথবা আমি তোমার কোনো ক্ষতি করবও না। আমি চাই তুমি ভালো থাকো, এবং আমি তোমাকে পছন্দ করি, এতটুকুই হচ্ছে গিয়ে আমার চাওয়ার বিষয়। তুমি তোমার জীবনযাপন সঠিকভাবে করো, কোনো সমস্যা নেই। তবে তুমি যেরকম ভাবে আমাকে দেখে রিয়াক্ট করছো, এটা করা উচিত নয়। এতে করে মানুষজন জেনে যাবে, আর আমি চাই না মানুষজন জানুক। আমি চাই তোমার সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, একটা বন্ধনের সম্পর্ক হোক। আমি সেইটা চাই, তুমি কি আমাকে সেটা দেবে? আমি তখনও ভয়ে একটু কাঁচামাচু হয়ে পাশে বসেছিলাম। মেয়েটির হাত বেশ মোলায়েম, অনেক নরম। সে আমাকে ধরে বলল, আশিক, তুমি ভয় পেও না, আমি তোমাকে ভয় দেওয়ার জন্য এখানে নিয়ে আসিনি। এটা আমাদের জগৎ, আমি জানি, কিন্তু আমি তোমাকে কিছুক্ষণের মধ্যেই তোমার জগতে ফিরিয়ে দিয়ে আসবো, এবং তুমি আমাকে ওয়াদা করো তুমি এই ঘটনা কাউকে বলবে না। আমি বেশ সাহসী হওয়া সত্ত্বেও এই সমস্ত জিনিস দেখে আমার ভয় লাগছিল। মেয়েটি তখন আমার দিকে তাকিয়ে বলল, আমার চোখের দিকে দেখো আশিক, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি তোমাকে সম্পূর্ণ ঘটনাটা বলি। সেদিনকে যখন তুমি ওই পুরাতন বাড়িতে গিয়েছিলে, আমি ওইদিনকে ওইখানেই ছিলাম, এবং তোমার বন্ধুরা যখন এই তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, তখন আমার খুব রাগ হচ্ছিল, কারণ মানুষেরা এখানে আসলে আমার খুব রাগ হয়। মানুষদেরকে আমি অপছন্দ করি একদমই, এবং তাদের মধ্যে থেকে প্রথমবারের মতো আমি তোমাকে দেখতে পাই। তা না হলে তোমাদের ক্ষতি করতাম সেই দিনই, এবং তোমাদেরকে এমন ক্ষতি করতাম যে আর বাড়ি ফিরে আসার মতো অবস্থা থাকতো না তোমাদের। তোমাকে দেখেই আমার সম্পূর্ণ ধ্যান তোমার দিকে চলে যায়, এবং তোমাকে আমার ভালো লেগে যায় সেই প্রথম দেখায়। আমি তোমাকে ওই দিনকে পেছন থেকে ডেকেছিলাম, এবং তোমার পেছন পেছন তোমার হোস্টেল পর্যন্ত, মানে যেখানে তুমি থাকো, যে রিসর্টে উঠেছিলে সেই রিসর্ট পর্যন্ত যাই, এবং সেখানে যেয়ে তোমাকে আমি দেখতে থাকি। তোমাকে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু আচমকা তুমি উঠে আমাকে দেখাই, আমি সত্যিই বেশ বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। তারপর এখান থেকে আমি চলে আসি। এরপর একে একে তোমার সঙ্গে আমি ওই সম্পূর্ণ সময়টা ছিলাম। তুমি যখন পথ হারিয়ে ওইদিকে চলে যাচ্ছিলে, ওই জায়গাটা ভালো না, ওদিকে আদিবাসীরা থাকে, এবং ওরা তোমাকে নিয়ে গেলে আর ফেরত দিয়ে যেত না, হয়তো মেরে ফেলতো। এই জন্য আমি তোমাকে ওইখান থেকে সেভ করে পাশের এই জায়গাটায় নিয়ে যাই, এবং তুমি অনেক দূরে চলে গিয়েছিলে, ওদিকটায় যাওয়া নিষেধ সম্পূর্ণরূপে। তুমি তো বোট খেয়াল করনি, আর ওই যে বোটের উপর আমি শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম, এবং তুমি সেদিনকে আমার সঙ্গে কথা বললে। তারপর আমি তোমার সাথে এখানে চলে আসি। আসার পর আমি তোমার অনেক খেয়াল করেছি, তোমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আমি তোমার সঙ্গে আছি, কিন্তু তুমি বুঝতে চাওনি বা বোঝোনি। হয়তো আমি তোমাকে সরাসরি না দেখা দিলে তুমি বিষয়টা বুঝতে না, যার কারণে আমি তোমাকে সরাসরি দেখা দেই এবং তোমার কাছে আসি, এবং আমি তোমাকে হয়তো পছন্দ করে ফেলেছি, এক প্রকার বলতে গেলে ভালোবেসে ফেলেছি। আশিক, তোমার কাছে আর কোনো অপশন নেই। আমি তোমাকে একটা কথা সাফ জানিয়ে দিই, জিনারা যদি একবার কোনো মানুষকে অথবা কোনো জিনকে পছন্দ করে অথবা ভালোবেসে ফেলে, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তাদের পিছ ছাড়ে না। সেহেতু আমি তোমার পিছু কখনো ছাড়বো না। তুমি যদি আমার সঙ্গে থাকো, তোমাকে সমস্ত কিছু দেব, তোমাকে ধন সম্পদ, অর্থ, বিত্ত, মান, সম্মান, প্রোটেকশন, এভরিথিং তুমি পাবা, এবং ভালোবাসা সেটা আমার কাছ থেকে তুমি পাবা। আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর, তাই না? তো শুধু তোমার সমস্যা কোথায়? তুমি ভয় কেন পাচ্ছ আমাকে দেখে? আর আমি সত্যি তোমার কোনো ক্ষতি করবো না, তোমাকে এমনিই বলছি। মেয়েটার কথা শুনে আমার ভয়ও লাগছিল, খানিকটা স্বস্তিও লাগছিল, কারণ মেয়েটা যদি আমার ক্ষতি করতো তাহলে এতদিন করে ফেলতো। এতদিন বসে থাকার তো কোনো মানে নেই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু স্বাভাবিক হতে দিন। মেয়েটি তখন আমাকে বলল, দিন নয়,
আমাকে তুমি নীলা বলে ডাকো, তুমি বলে ডাকো, সেটাই আমার ভালো লাগবে। আমি তখন বলার চেষ্টা করছিলাম। তো আমি তখন বারবার তোকে বলছিলাম আমাকে দিয়ে আসো, আমি এখানে থাকতে চাই না, আমাকে দিয়ে আসো। নীলা তখন আমাকে বললো দিয়ে আসবো, কিন্তু আমাকে ওয়াদা করো তুমি আল্লাহর নামে এই ঘটনা তুমি তোমার বন্ধু বান্ধব আশেপাশের কাউকে বলবে না, বললে আমার ক্ষতি হবে এবং তোমারও ক্ষতি হবে, সেটা তুমি কাউকে বলবে না, তুমি এই জিনিসগুলো নিয়ে যাও। তখন ও আমাকে একটি লাল থলে দিল। লাল থলের ভিতরে বেশ কিছু স্বর্ণ গয়না ছিল এবং অনেক দামি জিনিস ছিল এবং তার সঙ্গে বেশ কিছু টাকাও ছিল, প্রায় 1 বান্ডিলের মতো টাকা। টাকাগুলো দেখে আমার খানিকটা লোভ হলো। আমি দরিদ্র পরিবারের সন্তান, লোভ একটু হতেই পারে। আমি বললাম কিন্তু এগুলো আমি নিয়ে কি করবো? ও তখন বলে এটা আমি তোমাকে দিলাম, এটা আমাদের ভালোবাসার নিদর্শন। এর ভিতরে কিছু জিনিস আছে, তার মধ্যে একটা আংটি আছে, এই আংটিটা সবসময় তোর হাতে রাখবা, তোমাকে অন্য কোনো জিনেরা কখনো তোমার ক্ষতি করতে পারবে না। এটি আমাদের আমাদের যে জিন সম্রাট আছে তার থেকে আমার নেওয়া ছিল এবং এটি যার কাছে থাকবে তাকে কোনো জিন ক্ষতি করতে পারবে না। তোমার আশেপাশে অনেক জিন আছে এবং তোমার বাড়িতে আশেপাশে অনেক জিন আছে, ওরা তোমার ক্ষতি করতে চাইবে, আমার সঙ্গে থাকো বলে, ঠিক আছে? তো মেয়েটা তখন আমাকে জিনিসপাতিগুলো দিল এবং তার কথা তো আমি ফেলতে পারছিলাম না। আমি ওদিনকে তার সঙ্গে খাওয়া দাওয়া করলাম এবং তারপর ওইখান থেকে আমি সোজা চলে আসলাম আমার মেসে আর কি, যেখানে ও আমাকে নামিয়ে দিয়ে গেল। আমি দৌড়ে আমার মেসে চলে আসলাম, দেখি আমার বন্ধু ইকরাম ওরা চলে এসেছে এবং আমাকে খুঁজে বেড়াচ্ছে, কারণ ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করা ছিল আর পরীটা আমাকে ঘরের বাহিরে নামিয়ে দিয়ে গিয়েছে এবং ওরা ঘরের দরজা ভেঙে তারপর ঘরের ভিতর ঢুকেছে। ভেবেছে হয়তো, আমাকে জিজ্ঞেস করছে ঘরের ভেতরে কেউ নাই, তাহলে ভেতর থেকে সিটকারি লাগাচ্ছে কে? তাই আমি বললাম কি যে তা তো আমি জানি না, আমি তো বাইরে গিয়েছিলাম, হয়তো কেউ জানলা দিয়ে বের হয়েছে। মানে আশ্চর্যজনক ব্যাপার, ঘটনাটা আমি বুঝতে পারছি কিন্তু ওরা তো বুঝতে পারতেছে না। তো যাই হোক ওদেরকে ধানায় ফানায় বোঝালাম। তারপর ঘরের ভেতরে আমরা ওদিনকে ঢুকলাম, ওদিনকে থাকলাম এবং এরকম করে দিন যেতে থাকলো। পুরীটা প্রত্যেক দিনই আমার সঙ্গে আমাদের বাসার ছাদে দেখা করতে আসতো। যে বিল্ডিংয়ে থাকলাম সেই বিল্ডিংয়ে আমার কাছে গহেনা এবং নানান জিনিসপাতি ছিল এবং অনেক বিষয়বস্তু ছিল যা কিনা আমাকে সত্যি অনেক সেভ করেছিল অনেক কিছুর হাত থেকে। তো আমার আব্বা আমাকে ফোন দিয়ে বাড়ি যেতে বলে, আমি বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে আমার আব্বা হচ্ছে কি আমার বোনের বিয়ে ঠিক করছে আর কি। তো ওই পরীটার অনুমতি নিয়ে আমি যাই, নীলাপুরের অনুমতি নিয়ে যাই আমি। তো নিয়ে যাওয়ার পরে ও আমাকে বলে যে কোনো সমস্যা হলে আমাকে ডেকো। আমি ওদিকটা যেতে পারি না অবশ্য, তবে যাবো, তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি অবশ্যই যাবো এবং আমাকে কেউ ক্ষতি করবে না, তবে ওদিকটা আমি যাই না। তো যাই হোক আমি সেদিনকে বাড়িতে গেলাম। যাওয়ার পর আমার বোনের হচ্ছে বিয়ে ঠিক হয়েছিল। তো যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেটাকে আমি আমার চিনি, মানে আমার বন্ধু চেনে, সেই সুবাদে আমি তাকে চিনি আর কি। এবং সে খুব একটা ভালো ছিল না, কিন্তু আমার আব্বা নাসর বলে তার সঙ্গে বিয়ে দিবে এবং তারা নাকি অনেক কিছু ডিমান্ড করছে, গহনাগাঠি চাইছে। তারা বড় লোক কিন্তু ওরকম ভালো চরিত্রবান না বা ভালো না আর কি। তো আমি তখন নীলাকে ডাকার পর আমি বলি যে এই ব্যবস্থা। তো তখন ওই ছেলের ব্যাপারে খোঁজ নেয় পর বললো তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, তোমার বোনের ভালো বিয়ে আমি দিব এবং ভালো পাত্র আমি এনে দিব। আগামীকাল তোমার বাড়িতে একজন ঘটক আসবে ছেলেদের লিস্ট নিয়ে, সেই লিস্ট ধরে যাকে পছন্দ হয় তাকে তুমি বললে তার সঙ্গে বিয়ে হবে এবং সে আজীবন তোমার বোনের গোলাম হয়ে থাকবে। আমি বললাম যে কিভাবে? ও তখন বললো নীলা। আমি তখন বললাম যে নীলাটা কিভাবে করবা? ও তখন বললো তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি সমস্ত কিছু করতে পারবো, তুমি শুধু হ্যাঁ বলো। তারপর আমি হ্যাঁ বললাম। পরের দিন ঠিক আমাদের বাড়িতে ঘটক আসলো এবং একটা ছেলেকে পছন্দ করতে বললো এবং ওই বাড়ি থেকে খবর এসেছে আগে যে ওরা নাকি বিয়ে করতে পারবে না, বিয়ে ভেঙে দিয়েছে, ছেলের সমস্যা আছে, হ্যান ত্যান এরকম একটা কথা বলে বিয়ে ভেঙে গেছে। দুপুরে বিয়ে ভাঙছে, বিকালের দিকে ঘটক আসছে ইয়ে নিয়ে এবং ওদের মধ্যে থেকে একজন পাত্রকে পছন্দ করে আমার বাবা এবং পরবর্তী দিন ওদের বিয়ে হওয়ার কথা ছিল, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে আর কি। এবং যে গহনাগাটিগুলো ছিল গহনাগাটিগুলো আমি আমার বোনকে দিলাম এবং খুব গোপনে। আমি বললাম কি যে তুই এই গহনার কথা কাউকে বলবি না, এগুলো আমি তোকে দিলাম, আমি টিউশনের টাকা জমিয়ে তোকে দিয়েছি, কিন্তু গহনাগুলোর ওজন কত ছিল, ভারী কত ছিল সেটা ও জানতো না। আমার বোন তখন ছোট ছিল, 17-18 বছর বয়স ছিল, অত কিছু বুঝতেও না। তোকে তখন আমি ছোট বোন ছিল যেহেতু ওকে দিয়ে দিই এবং ও ধুমধাম করে বিয়ে শাদী করে চলে যায় এখান থেকে। এবং বিয়ে শাদী হওয়ার কথা ছিল খুবই নিম্নভাবে, কিন্তু ধুমধাম করে। আমি আব্বাকে বলি যে আব্বা আমি ফ্রিল্যান্সিং করি, তো আমি ভালো টাকা ইনকাম করি, সেই কথা বলে আমি আব্বাকে ওই যে টাকার বান্ডিলটা দিয়েছিল সেই টাকা আমি বিয়ের জন্য দিয়েছিলাম এবং আব্বা খুব যত্ন সহকারে সেই ইয়েগুলো করে এবং আব্বাকে বলে দিই আব্বা আমার টাকা পাঠাইতে হবে না, আমি ফ্রিল্যান্সিং করি, বেশ ভালো একটা টাকা ইনকাম করি এবং আমার পড়াশোনাতে কোনো ক্ষতি হবে না। তো আব্বা তখন টাকা দিতে সত্যি খুব কষ্ট হয়ে যেত আব্বা। আমি তখন আব্বাকে বললাম আচ্ছা ঠিক আছে আব্বা, তোমার টাকা দিতে হবে না। তো ওই ছিল ওর আমার প্রথম উপকার, যেটা কিনা আমার অনেক কাজে দিছে আর কি। এবং আমার বোন একটা বিপদের হাত থেকে বাঁচছে। আমার বড় বোনের ঘাড়ে জিন ছিল এবং সবসময় রোগাট্টা থাকতো, কখনো রোগ ঠিক হতো না। আমি যখন পরীটাকে সেই ঘটনা বললাম তখন সেদিন রাতের বেলা আমার বড় বোনের বাড়িতে প্রায় 40 জন জিন পয়গম্বর এসেছিলেন সেই জিনকে তাড়ানোর জন্য। সেদিনকে যখন তারা আসে আমি তখন গ্রামেই ছিলাম এবং এর মাঝখানে কয়েকবার আমি গ্রামে গিয়েছি।
আমার বোনের এই ঘটনা শোনার পর ও ভীষণ রেগে যায় এবং যে জিন ছিল আসলে মূলত তাকে তাড়ানোর জন্য বা তার সঙ্গে সাক্ষাৎও করে, তবে সে যেতে রাজি হয় না। ওই জিনটা মাঝে মধ্যে আসতো এবং বলতো যে আমার যে বড় বোন আছে তাকে নাকি তার ভালো লাগে, এজন্য মাঝে মধ্যে দেখতে আসে, তাছাড়া আর কিছু না। তারপর আমার সেই প্রেমিকা মানে যে কিনা আমাকে ভালোবাসতো, আমি ততদিনে তার প্রতি এরকম মন আনতে পারিনি। তো সে আমাকে বলে যে ওর অত বড় সাহস আমাকে এই কথা বলে। পরে সেই রাত্রে 40 জন পয়গম্বর জিন সেখানে এসে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে সকল সকল ওই জিনকে ধরে পাকড়াও করে এবং ওইখান থেকে নিয়ে যায় এবং বলে যে তুই আর কোনোদিন ওর ঘাড়ে আসবি কিনা। প্রথম যেতে চাইনি, কিন্তু পরবর্তীতে মাপ চেয়ে তারপর সেখান থেকে চলে যায় এবং আমার বড় বোন, তারপর আমার পরিবার, আমার ছোট বোন, সবার প্রতি ওই পরিটার ইয়ে অনেক ছিল আর কি, মানে তার উপকার অনেক ছিল এবং আমাকে অনেক বেশি সহায়তা করেছে। যাই হোক, এরকমভাবে প্রায় বছরখানিক সময় আমার কেটে যায় এবং সত্যি কথা বলতে আমি ততক্ষণ পর্যন্ত ওই পরীটাকে ভয় ভয় করতাম আর কি, যে ও কী করবে বা কী করবে না, এবং আমি যা বলতাম ও সেটাই করতো আমার জন্য। আর সব সময় আসতো না, মাঝে মধ্যে আসতো। শুরুতে প্রায় প্রত্যেক দিনই, মানে সপ্তাহে 2-3 দিন 4 দিন আমার সঙ্গে এসে দেখা করতো এবং আমার কি প্রয়োজন সেসব বিষয় আমাকে বলতো। তো আমি ওইখানে হচ্ছে গিয়ে একা একা মেসে থাকতাম সকলের সঙ্গে। তো একদিন মেসে আমার একটা ঝামেলা হলো আর কি। তো টাকা পয়সা আর হচ্ছে গিয়ে ওই মোটামুটি আমার বন্ধু বান্ধবের মধ্যে একটা ঝামেলা হলো আর কি। তো হওয়ার পরে আমার ওইখান থেকে বেরিয়ে বাহিরে যে আমি একটা নতুন বাসা নিব বা করব, তো ওই সময়টাতে আমি এগুলো করতে পারিনি, যার কারণে আমার একটু কষ্ট এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তো আমি মেস থেকে দিনকে বেরিয়ে রাস্তায় হাঁটছিলাম, বাসায় যাইনি তখনও, মানে মেস তো আমি মাস পুরোটা থাকতে পারবো। তো ও আমাকে খুঁজতে প্রথমে মেসে গেছে, যার পর ওইখানে আমাকে পায় নাই। তো ও যখন আমাকে রাস্তায় এসে দেখছে তখন আমার মন খারাপ দেখে জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোমার। তো পরবর্তীতে আমি বলতে চাইনি, পরে আমি ওকে বললাম যে এই ঘটনা। তারপরে বললো কি যে কালকে তোমাকে একটা বাসার ঠিকানা দিব, তুমি অমুক জায়গায় যাবা, ওইখানে গিয়ে ওই বাসাতে তুমি উঠবা এবং এখন থেকে ওই বাসাতেই তুমি থাকবা। আমি বললাম মানে বুঝতে পারলাম না, ওই বাসাতে মানে? ও তখন বললো যে তোমাকে যেটা বলেছে সেটা করবা, অমুক সোসাইটির অমুক বিল্ডিং এ উঠবা এবং অমুক ফ্ল্যাটটা তোমার, তুমি সেখানে গিয়ে থাকবা। আর এখন থেকে তোমাকে খাবার দাবার, তারপরে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, এমনকি টাকা পয়সা নিয়েও চিন্তা করতে হবে না। তুমি 1 মাস টাকা দাওনি বা যেটাই করেছো যাও, তার জন্য তোমাকে ওইখান থেকে হয়তো বের করে দিয়েছে। এটা আসলে খুবই খারাপ বিষয়। তো আমি সেটার বিচার বা যেটা হোক করছি, তুমি তাহলে যাও সেখানে। তো তারপর আমি ওইখান থেকে বাড়ির দিকে রওনা হই, ও আমাকে রেখে ওইখান থেকে চলে আসে এবং খানিকটা সামনে আমি যখন এসে আমাদের মেসে পৌঁছানোর পর যে বন্ধুর সাথে আমার মূলত বন্ধু না, তো মূলত রুমমেট ছিল, যে আমাকে খারাপ কথা বলেছে এবং যার সঙ্গে সমস্যা ছিল, তো তাকে নাকি একদম নারকেল গাছের ঠিক মগডাল বা মাথা আছে না, সেই আমাদের মেসের সামনে ওইটা ছিল, সেই মাথা ওইখানে পাওয়া যায় এবং ওইখান থেকে নামানো শুধু কষ্টসাধ্য না, বেশি কষ্টসাধ্য, এবং ও নিজেও ওইখান থেকে নামতে পারবে না, এরকম একটা অবস্থা। তো ওই রাত্রেবেলা ফায়ার সার্ভিসের লোক এসে ওইখান থেকে তাকে নামায়। তো নামানোর পর আসলে ফায়ার সার্ভিসের লোকজন জিজ্ঞেস করে যে ওকে এখানে তুলেছে কিভাবে বা ওইখানে উঠেছে কিভাবে। তো ওইখান থেকে পড়লে কেল্লাফাতে হয়ে যেত। তো আমাকে ও যখন ফায়ার সার্ভিসের লোকজন নামাচ্ছিল, আমি তখন ওকে রিকোয়েস্ট করি যে তুমি ওকে নামায় দাও, ওকে শুধু ইয়ে করো না। তখন বলে কি যে ওর শাস্তি হওয়া দরকার আছে, ও তোমাকে কষ্ট দিয়েছে, ওকে আমি ছাড়বো না। তো যাই হোক, ফায়ার সার্ভিসের লোকজন এসে নামায় এবং বলে কি যে এটা আসলে স্বাভাবিক কোনো বিষয় না, ও একা ওখানে ওঠে নাই, নিশ্চয়ই কোনো ভূত প্রেত বা অশ্বরী কোনো কিছুর ছোঁয়া আছে এখানে। তো এই বিষয়টা বুঝতে পারে সকলে। তো তারপর থেকে ওই মেসের নাম হয়ে যায় ভুতুড়ে মেস আর কি, এবং পোলাপান মেস ছেড়ে দিতে থাকে। শুধুমাত্র আমি চলে গেছি ওইখান থেকে, আমার জন্য এই কাজটাও করছে। এবং আমি যখন পরের দিন আমার মালামাল সমেত আমি ওইখানে উঠি, ওইখানে যাই আর কি। তো যাওয়ার পরে আমার বন্ধুরা না করছিল যাস না, শুধু ওর সঙ্গে ঝগড়া হয়েছে, কেন তুই যাবি। তো ওইখানে যাওয়ার পর সোসাইটিতে আমি দারোয়ানকে, বিশাল বড় সোসাইটি, আমি তখন তাকে বলি কলাবাগানের ওদিকে, কোন সোসাইটি আমি বলছি না, তো অমুক নাম্বার বিল্ডিং এর অমুক ফ্ল্যাটটা আমার লাগবে, এটা চাবিটা দেন। তো এই কথা বলার পর গার্ড যে ছিল উনি খুব চকমকায় গেল, বলে চাবিটা দেন মানে তুমি কে? তো আমি বললাম কি যে আমি ওই ফ্ল্যাটে থাকতে আসছি এবং ওই ফ্ল্যাটের নতুন মালিক আর কি। তো আমাকে ওই পরিটা ওইভাবে শিখাই দিছে যে এই ফ্ল্যাটে তুমি থাকবে এরকম ভাবে। তো উনি বেশ অবাক হলেন আমাকে দেখে। তো তারপরে আমাকে ভয়ে ভয়ে উনি বলে কি যে ওই ফ্ল্যাটে থাকার দরকার নাই, ফ্ল্যাটে কেউ থাকে না, তুমি এই ফ্ল্যাট কিনছো কিসের জন্য, কে কিনে দিছে তোমাকে, ওই ফ্ল্যাটে তো অনেক বছর ধরে পড়ে আছে, বন্ধ আর কি। তো এই কথা বলার পর আমি বললাম কি যে আমি জানি না, তবে আমাকে ওইখানে থাকতে হবে। তো চাবিটা নেওয়ার পরে আমি ওই দিনকে গিয়ে উঠলাম
এবং উঠে রাত্রি তো ওইখানে থাকলাম একা একা। এবং ওই দিনকে রাত্রে পরি মেয়েটা আমার কাছে আসলো এবং এসেও আমার সাথেই ছিল, সারা রাত ছিল, আমার সঙ্গে গল্প গুজব করলো, আমাকে খাবার দাবার খাওয়ালো এবং সব কিছু মিলে প্রথম রাত আমার বেশ ভালোই কাটলো এখানে আর কি। তো রাত্রি সকাল তখন 11টা বেজে গেছে, পরের দিন ইউনিভার্সিটি বন্ধ ছিল। তো ওই অবস্থায় আমার বাসার গেটের বাহিরে অনেকেই আসলে মহড়া দিয়ে বসেছিল, ইভেন গেটম্যানও, যে হয়তো ভাবছিল যে আমি হয়তো মারা গেছি, কারণ এখানে অনেক ভুতুরে ঘটনা আছে এবং ভয়ঙ্কর ঘটনাও আছে। তো এই কথা শোনার পর সকালে তখন আমার বাহিরে মহড়া দিয়ে দাঁড়ায়। তো আমি তখন রেডি হয়ে বাইরে বের হব, 12টা বেজে গেছে। তো আমাকে বাইরে বের হতে দেখে সবাই অবাক, আমার সঙ্গে গতকাল কোনো ঘটনা ঘটে নাই? তো আমাকে সবাই কথা জিজ্ঞেস করতেছে। তো আমি বললাম না, কেন ঘটনা ঘটবে? তো দারোয়ান তখন আমাকে বললো যে এই ফ্ল্যাটের কাহিনী কি, এবং তিনি কাহিনী বললেন এই ফ্ল্যাটের, এবং ফ্ল্যাটে কেউ থাকে না এবং এই ফ্ল্যাটে জিন ভূত এদের আনাগোনা বেশি। তো আমি বললাম কি যে না, আমি এরকম কোনো কিছু দেখি নাই, আর আমার এখানে যেহেতু সমস্যা হচ্ছে না, তো জিন ভূত থাকলেও আমার কোনো সমস্যা নাই। এরকম ভাবে কিছুদিন চললো। তো দারোয়ান যে ছিল এবং আশেপাশের সোসাইটি যারা ছিল তারা বিষয়টাকে মোটামুটি স্বাভাবিকভাবে নিল, এবং আমি যেহেতু গ্রাম থেকে এসেছি সেহেতু আমি গ্রামের ছেলে, ভূত প্রেত এসব জিনিস ভয় পাই না, যার কারণে আমি বলতাম যে ভূত প্রেত যদি থাকে আমার কোনো সমস্যা নেই। তো সবাই আমাকে বেশ সাহসী ভাবতো। তো এখানে এরকমভাবে থাকতে শুরু করি, থাকতে থাকতে তো তারপরে একে একে সময় কাটতে থাকে, এবং এরকম করে প্রায় মাঝখানে 3-4 বছর কেটেছে। 3-4 বছরের মধ্যে আমাকে খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয় নাই, যত খাবার আমার লাগে সব খাবার ওদের ওখান থেকে প্রতিদিন আসে, এবং প্রতিদিন একটা টাইমে রাত্রেবেলা খাবার দিয়ে যায়। এবং ওই খাবার আল্লাহ মাবুদ জানে কী হবে আমি বলতে পারবো না, ওই খাবার রাত্রেবেলা খাওয়ার সময় গরম থাকে, সকালবেলা খাওয়ার সময় গরম থাকে, এবং আমি যখন দুপুরে খাই তখনও গরম থাকে। আর বাই এনি চান্স আমি যদি কখনো দুপুরে না খাই তাহলে ওই খাবার ওইখানে থাকে না, ওইখান থেকে উধাও হয়ে যাবে, চলে যায়। তো আমি তাকে বলছি যে তুমি এটা কীভাবে করো? ও তখন বললো যে এটা তোমার দেখার বিষয় না, আমাদের জিনেদের অনেক অলৌকিক ক্ষমতা আছে যা কিনা আসলে তোমার বোঝার বা দেখার ক্ষমতাও নেই। তো সেহেতু তুমি এতটুকু জানো যে আমি তোমাকে ভালোবেসে এই কাজগুলো করছি। তো এর মাঝখানে আমার ওর প্রতি এরকম ওর আমার প্রতি এরকম যত্নশীলতা, এরকম ভালোবাসা, সমস্ত কিছু দেখে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। তারপর এক রাত্রেবেলা ওই ফ্ল্যাটে ওঠার পরপরই ঘটনাগুলো ঘটে। এক রাত্রে আমার কাছে ছিল, এবং সেদিন প্রথমবারের মতো ওর সঙ্গে আমার মিলন হয় আর কি, যেটা বলে আর কি। এবং তারপর থেকে ওর সঙ্গে আমি ওইরকমভাবে থাকতেছি, ওই ফ্ল্যাটেই এখনও আছি, এবং ফ্ল্যাটটা আমার নিজের। ও এটা কিভাবে কিনেছে বা এটা কেন এরকমভাবে আছে সে বিষয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই বা আমার কোনো আইডিয়া নেই। ও শুধু আমাকে বলছে এখানে থাকতে, এবং ওর সঙ্গে আমি ওখানে আছি। তো গত বছর শীতকালে আমার বাবা মারা যায়, এবং বাবা মারা যাওয়ার পরে আমার মা তো তখন একা হয়ে পড়ে, বাবার সঙ্গে মা গ্রামে বসবাস করতো। তো আমি আমার মাকে ওইখানে নিয়ে আসি ঢাকায় আর কি। তো আমার তো আর বাড়িতে যাওয়ার কোনো প্ল্যান নেই, ইউনিভার্সিটি গ্রাজুয়েশন শেষ করলাম, এখন চাকরিতে ঢুকবো। তো ও আমাকে বলেছে যে এসব কোনো কিছু করার তোমার দরকার নেই, তোমার যত টাকা পয়সা যা কিছু লাগে সব আমি দিব। তো আমি তখন বললাম যে আসলে এরকমভাবে তো বাঁচা যায় না, সারাদিন ঘরে বা ইয়ে করে, আমার বন্ধুবান্ধব যারা আছে তারা তো চাকরি বাকরি করছে, একটা ইয়ে প্রতিষ্ঠিত আছে। তো আমি চাই যে আমার একটা ব্যবসা হোক বা চাকরি হোক, যে কোনো একটা কিছু হোক। তো এই কথা বলার পর আমাকে বলেছে যে আচ্ছা ঠিক আছে, তোমার যদি সেটাই মনে হয় তাহলে আমি তোমাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে দিব, যেটা আস্তে আস্তে বড় করবা, এবং এই সমস্ত কিছু দেখভাল করার দায়িত্ব আমার, এবং আমি তোমার সঙ্গে আজীবন থাকবো, এবং তুমি কাউকে বিয়ে করতে পারবে না। এই ওয়াদাবদ্ধ যদি তুমি হও, আর যদি কখনো বিয়ে করো কাউকে, তাহলে সেদিন তুমি আর তাকে জীবিত দেখতে পারবে না যাকে তুমি বিয়ে করবা, তারপরের দিন সে মারা যাবে। তো আমি তখন বললাম যে না, আমি তোমাকে ভালোবাসি, আমি আসলে তোমাকে ছেড়ে অন্য কোথাও যাব না বা কাউকে বিয়েও করবো না, তুমি এইসব বিষয় নিয়ে একদমই চিন্তা করো না। তো ও, আমি ওর কথা শুনলে বা ওকে শুধুমাত্র একটু ভালোবাসলে ও আমার জন্য সব কিছু করতে পারে। আমি 3বার ওদের জগতে গিয়েছি। প্রথমবার তো নিয়ে গিয়েছিল ওই যে প্রথম দিন, যেদিনকে আমি খুব ভয়ে ছিলাম, এবং দ্বিতীয় দিন গিয়ে ওদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, এবং প্রথমবার মতো সেদিনকে আমি ওদের বাড়িতে যাই, এবং ওদের বাড়িটা বেশ অদ্ভুত। আমি যদি বর্ণনা দিই বাড়িটা কি সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি এবং কাঠ মিশ্রিত, আর ওপরে এমন এক ধরনের পাতা ছাউনি, যে ছাউনিটা বেশ অদ্ভুত রকমের ভাবে দেওয়া, কিন্তু বেশ শক্তপোক্ত এবং মজবুত, এবং ওইটা অনেকটা ছাদের মতো কাজ করে। আর আশেপাশের পরিবেশটা, গাছপালাগুলো এমন অদ্ভুত, আমি রাতের বেলা গিয়েছি হয়তো এরকমভাবে খেয়াল করিনি, এমন অদ্ভুত গাছপালা যে সব ঘুমন্ত অবস্থায় থাকে, মনে হয় ঘুমিয়ে থাকে। পাতাগুলো বিশাল আকৃতির বড় গাছ আছে, তারপর নীল আকৃতির গাছ আছে, মানে গাছের সম্পূর্ণ আকার আকৃতি, পাতা, ফল নীল এবং বিভিন্ন রঙের সংমিশ্রণে তৈরি করা, আর লাল, হলুদ এই টাইপের গাছ দিয়ে ভরা। যেমন আমাদের একটা গাছের কালার আছে না, কিন্তু ওদের ওখানকার গাছের কালার, কাঠের কালার সমস্ত কিছু ভিন্ন। ওরা খাবার খায় কাঁসার প্লেটে, ওদের হাড় সব থেকে বেশি পছন্দ, ওরা লবণ খায় না কোনো খাবারে। শুধুমাত্র আমার খাবার যেটা রান্না করা হয়েছিল সেই খাবারে লবণ এবং ভালো মতো মাংস দিয়ে রান্না করা হয়েছিল। আর
আমি ওর মেহমান এটা জানার পরে সবাই আমাকে বেশি রেসপেক্ট করে সেখানে, এবং ওইখানে আমি উপরে রাত ছিলাম, যিনিদের সঙ্গে সাক্ষাৎ হয় আমার, তাদের সঙ্গে গল্পগুজব হয়, কথা হয়। তো সবাই মোটামুটি ভালো ব্যবহার করে আমার সঙ্গে। আর একদিন গিয়েছিলাম ওর ছোট বোনের বিয়েতে, জাস্ট গিয়ে খেয়ে চলে আসছিলাম আর কি, এবং সেদিনও এরকম একটা অনুষ্ঠান এবং আয়োজন ছিল। তো আমাকে বললো, দেখো আমরা তো জিন গোত্র এবং বিশাল বড় জাতি, এবং আমাদের এই গোত্রের মধ্যে অনেক ধরনের বিভাজন আছে আর কি। তো আমার যে বাবা আছেন তিনি মোট 17টা বিয়ে করেছেন, এবং তিনি আমাদের এখানকার খুব প্রভাবশালী একজন জিন, এবং আমি আমার বাবার 13তম স্ত্রীর সন্তান, এবং আমি আমার মায়ের একমাত্র সন্তান। তো সেহেতু আমার মা মারা যাওয়ার পর থেকে আমার আব্বাজান আমাকে সবসময় আদর যত্নই করেন, এবং আমার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু তিনি মেটান। তো সেহেতু এইসব নিয়ে আমার কোনো প্রবলেম নাই। তো আমি তোমাকে পেয়েছি, আমি তোমার সঙ্গেই থাকতে চাই, এবং আজীবন আমি তোমার সঙ্গেই থাকবো। আমি জানি না তুমি কত বছর বাঁচবে, তবে তোমার সমস্ত কিছুর দেখভাল আমি নিব। তোমার রোগ বালাই, তোমার যে কোনো ধরনের রুজি রুটি, যে কোনো কিছুর দায়িত্ব আমি তোমার এখন থেকে নিলাম। সেহেতু তোমার এইসব বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তো তারপর থেকে আমি এরকমভাবেই আছি। আমি জানি না ঘটনাটুকু আপনারা কতটুকু বিশ্বাস করেছেন, তবে আমার বন্ধুবান্ধবরাও এই বিষয় সম্পর্কে তেমন একটা জানে না। তো বিয়ের পরে আমি এখন পর্যন্ত এরকমভাবে আছি, আমার বন্ধুবান্ধবরা সকলে আমাকে জানে যে আমি এখন পর্যন্ত বিয়ে করিনি, এবং ওরা বিয়ে করেছে, আর বিয়ের বয়সও হয়নি আমার। আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার চেষ্টা করছি এখন, ওই মূলত আমাকে সাহায্য করছে। তো সব মিলে বলতে গেলে এই হচ্ছে আমার জীবনের ঘটনা, বিগত 4 বছর ধরে ঘটছে, এবং সব মিলে আমি খুব ভালো আছি। আমি বাড়িতে দালান দিয়েছি, এবং সেটাও জিনেদের সাহায্যে। বাড়িতে দালান ওরাই করে দিয়েছে আমাকে। তো সব মিলে আমাদের পরিস্থিতি, আমাদের পরিবেশ, এবং এরকমভাবে চলাফেরা দেখলে মানুষজন আসলে অনেক অনেক ধরনের অনেক কথা বলে। আর সবাই জানে যে আমি ফ্রিল্যান্সিং করি, বেশ ভালো টাকা ইনকাম করি, এবং সেখান থেকে এত কিছু, এবং সব মিলায় বলতে গেলে আমি এখন বেশ ভালো আছি এবং সুখে আছি। আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আপনি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বরাবর মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম, আপনাদের প্রিয় হোস্ট। আশা করি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।